Hello everyone, welcome to the Way of Solution. This is Arabul Rahman. Students, 33rd February 2026 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তরের ক্লাস পর্বে আমি তোমাদের সাথে আছি এবং শেষ পর্যন্ত থাকবো। সকলে ক্লাসটি যারা যুক্ত হচ্ছ সকলে একটা করে লাইক করো এবং ক্লাসটি দেখতে থাকো। চলো, দারুণ কিছু প্রশ্ন উত্তর। আজকে আমি বেশি কারেন্ট অ্যাফেয়ার্স খুঁজে পাইনি। আমি 2 দিন ধরে অপেক্ষা করছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স খোঁজার জন্য, কিন্তু আনফরচুনেটলি এরকম হয় মাঝে মধ্যে কিছুদিন খবর থাকে না, থাকে মানে কিছু মানে আহ, এমন ধরনের খবর থাকে যেগুলো কভার করার প্রয়োজন পড়ে না তোমাদের কাছে, বা যেগুলো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না, এমন ধরনের নিউজগুলোকে আমি অ্যাভয়েড করি। চাইলে আমি দিতে পারতাম ভিডিওর জন্য, কিন্তু তোমাদের উপরে অযথা প্রেশার ক্রিয়েট করে লাভ হবে না। চলো, আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছি, কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা নিয়ে চর্চা করব। কী কী কারেন্ট অ্যাফেয়ার্স আসে দেখা যাক। অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখতে থাকো। নতুন ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন না নিলে অ্যাডমিশন নিয়ে ফেলতে পারো। চলো, প্রথম প্রশ্ন। মর্যাদাপূর্ণ আর্থ শর্ট প্রাইজ কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেয়া হয়? এটা প্রদান করা হয়ে থাকে আর্থশট প্রাইজ কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটি দেয়া হয়? ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আর্থশট প্রাইজটা প্রদান করা হয় পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য। মুম্বাই উইল হোস্ট দ্য আর্থশট প্রাইজ 2026। এই বছরের আর্থশট প্রাইজ সেটা মুম্বাই আয়োজিত করতে চলেছে। দ্য ওয়ার্ল্ড মোস্ট প্রেস্টিজিয়াস অ্যান্ড ইম্প্যাক্টফুল এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড ইন নভেম্বর দিস ইয়ার। এই বছরের নভেম্বর মাসে এটা মুম্বাইতে আয়োজিত হতে চলেছে। অ্যান্ড এটা হচ্ছে বিজ্ঞান ক্ষেত্রে প্রদত্ত একটা খুবই প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ পুরস্কারের মধ্যে পড়ে। সম্প্রতি প্রয়াত হয়েছেন বিখ্যাত উপন্যাস চৌরঙ্গীর লেখক। কে বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী লিখেছেন? একজন বাঙালি লেখক লিখেছেন যিনি সম্প্রতিকালে প্রয়াত হয়েছেন। তিনি কে? সম্প্রতিকালে প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায়, তিনি চৌরঙ্গীর লেখক ছিলেন। তিনি রিসেন্টলি প্রয়াত হয়েছেন। বেঙ্গলি নোভেলিস্ট মণিশঙ্কর মুখোপাধ্যায়, অলসো নোন টু মিলিয়ন্স বাই হিজ পেন নেম শঙ্কর। তো মণিশঙ্কর মুখোপাধ্যায় একজন বাংলা উপন্যাসিক এবং তিনি তার ছদ্মনাম শঙ্করে বা শঙ্কর ছদ্মনামে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স পিপলের কাছে কিন্তু পরিচিত। হুজ ওয়ার্ক ট্রান্সফর্ম দ্য মান্ডেড রিয়ালিটিস অফ a fact-changing urban life into timeless narrative and were adapted to films by Satyajit Ray, died in Kolkata on Friday. He was 92. তো 92 বছর বয়সী এই লেখক তিনি কলকাতাতে ফ্রাইডে শুক্রবার মারা গেছেন। তিনি দ্রুত পরিবর্তনশীল বা ফাস্ট চেঞ্জিং আরবান লাইফ মানে নগর জীবন যেটা আছে, হ্যাঁ, দ্রুত পরিবর্তনশীল নগর জীবনের বাস্তবতাকে কিন্তু ফুটিয়ে তুলেছেন তার লেখার মাঝখানে। এবং ডেয়ার স্টুডেন্টস, তার এই কালজয়ী আখ্যান সেটাকে কিন্তু পরবর্তীতে আমরা দেখব, তার এই কালজয়ী আখ্যানগুলোকে সত্যজিৎ রায়ের ফিল্মে ইউজ করা হয়েছে, অ্যাডাপ্টেড ইনটু ফিল্ম বাই সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের ফিল্ম কিন্তু তার যে লেখা সেই লেখা থেকে তৈরি করা হয়েছে। দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড উইনিং রাইটার, তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছিলেন। বেস্ট নোন ফর হিজ আইকনিক নোভেল চৌরঙ্গী, তার বিখ্যাত উপন্যাসের নাম কি? চৌরঙ্গী উপন্যাস। চলো, তিনি আমাদের মাঝখানে তার লেখার মাধ্যমেই কিন্তু বেঁচে থাকবেন। ওকে, সো অবশ্যই অবশ্যই আমরা তাকে কিন্তু মনে রাখবো তার লেখার মাধ্যমে। চলো পরেরটা দেখব। সম্প্রতি প্রয়াত কোন আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি ভারত সম্প্রতি ভারত কোন আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি উদ্যোগে যোগ দিয়েছেন? প্রশ্ন 3, ভারত সম্প্রতিকালে একটি আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি উদ্যোগে যোগ দিয়েছেন, সেটার নাম কি? রাইট অ্যান্সার হচ্ছে প্যাক সিলিকা। সিলিকাটা কি?
ইন্ডিয়া জয়েন্টস প্যাক সিলিকা ইনিশিয়েটিভ, ভারত প্যাক সিলিকাতে যুক্ত হয়েছে। সাইন্স দ্য জয়েন্ট স্টেটমেন্ট অন ইন্ডিয়া ইউএস এআই অপরচুনিটি পার্টনারশিপ, তো ভারত ইউএস এআই অপরচুনিটি পার্টনারশিপ উদ্যোগে কিন্তু একটা জয়েন্ট স্টেটমেন্ট তারা সাইন করেছে, ইন্ডিয়া অ্যান্ড ইউএস। চলো পরেরটা আমরা দেখব। নেক্সট প্রশ্ন, সম্প্রতি অধ্যাপক এ কে মল্লিক এবং নিতিন চট্টোপাধ্যায় কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সম্মানিত হয়েছেন? দুইজন অধ্যাপক এ কে মল্লিক এবং নিতিন চট্টোপাধ্যায়, সাথে সাথে আরো কয়েকজন অধ্যাপক আছেন, টোটাল 5 জন অধ্যাপক রিসেন্টলি সম্মানিত হয়েছেন। এরা কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? অধ্যাপক এ কে মল্লিক এবং অধ্যাপক নিতিন চট্টোপাধ্যায় অ্যাসোসিয়েট উইথ কেমিস্ট্রির সাথে তারা যুক্ত ছিলেন। রাসায়নিক বিজ্ঞানে তারা অবদানের জন্য রিসেন্টলি পুরস্কৃত বা সম্মানিত হয়েছেন। দেখবো আমরা তারা কোথা থেকে সম্মান পেয়েছে। নাগাল্যান্ড ইউনিভার্সিটি অনার 5 কেমিস্ট উইথ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, তো তাদেরকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বা তাদের আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে। 5 জন কেমিস্টকে এই সম্মানটা দেওয়া হয়েছে। দ্য অনার্স আর প্রেজেন্টেড টু প্রফেসর এ কে মালিক, প্রফেসর ভি এস রাজা, প্রফেসর এম এ কুরেশি এবং প্রফেসর ইন্দ্রা দেবী অ্যান্ড প্রফেসর নিতিন চট্টোপাধ্যায় ইন রেকগনিশন অফ দেয়ার, এই 5 জনকে দেওয়া হয়েছে ইন রেকগনিশন অফ দেয়ার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু কেমিক্যাল সায়েন্স অ্যান্ড অ্যালাইড ফিল্ডস, তো কেমিক্যাল সায়েন্সের যে সেক্টরটা আছে এবং তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য সেক্টরগুলোতে তাদের অবদানের জন্য রিসেন্টলি তাদেরকে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয় সম্মানিত করেছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরে একটু তথ্য। এই 5 জন বিশেষজ্ঞ রাসায়নে ভিন্ন ভিন্ন শাখায় তাদের ভারতকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিয়েছেন। যেমন অধ্যাপক নিতিন চট্টোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি আসেন, বাংলা আমাদের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি কিন্তু অধ্যাপনার কাজ করেছেন। মাফ করবে। তিনি ফটোফিজিক্স এবং ফ্লুরোসেন্স ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপিক মাফ করবে স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে এক কিংবদন্তি গবেষক। তার কাজ মূলত অণু পরমাণু আলোক রসায়ন বিক্রিয়া নিয়ে তিনি গবেষণা করেছেন। তো অণু পরমাণু তিনি স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে এবং ফটোফিজিক্সের ক্ষেত্রে কিন্তু গবেষণা করেছেন। অধ্যাপক এম এ কুরেশি তিনি গ্রিন করেশন ইনহেবিটার্স বা পরিবেশ বান্ধব ক্ষয় রোধক নিয়ে গবেষণার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। শিল্পক্ষেত্রে লোহার মরচে বা ধাতুর ক্ষয় রোধে তার অবদান অতুলনীয়। তো তিনি এই ক্ষেত্রে শিল্পক্ষেত্রে কিভাবে লোহায় মরচে না পড়ে, ধাতু ক্ষয় কিভাবে কমানো যায়, সেই ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং গ্রিন কোরেশন ইনহেবিটর্স যে ক্ষেত্র বা পরিবেশ বান্ধব ক্ষয়রোধক ক্ষেত্র, সেক্ষেত্রে তিনি নজর রেখেছেন। অধ্যাপক ভি এস রাজা আইআইটি বোম্বে থেকে। অধ্যাপক ভি এস রাজা তিনি ডিয়ার স্টুডেন্টস ধাতুবিদ্যায় ক্ষয়রোধ এবং মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এর তার গবেষণায় ভারতীয় শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অধ্যাপক এ কে মল্লিক জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রির জটিল সিনথেটিক পদ্ধতি নিয়ে তার কাজ গবেষকদের পথ দেখায়। অধ্যাপক এম ইন্দিরা দেবী কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এবং মেটাল কমপ্লেক্স নিয়ে তার গবেষণা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। এই হচ্ছে আমাদের ভারতের 5 জন গবেষক, 5 জন বিজ্ঞানী যারা বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা করেছেন। চলো নেক্সট আমরা পরের প্রশ্ন আসব। সম্প্রতি কোন শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যৌথ আঞ্চলিক ভাষা সম্মেলনের উদ্বোধন করেছেন বা করলেন? রিসেন্টলি আমরা জানি 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক ভাষা দিবস। তো এই যে আন্তর্জাতিক ভাষা দিবসটা পালিত হয়ে থাকে, সেই আন্তর্জাতিক ভাষা দিবসের আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যৌথ আঞ্চলিক ভাষা সম্মেলন উদ্বোধন করেছে আগরতলাতে। আগরতলা কোথায়? ত্রিপুরাতে, তাই না? হোম মিনিস্টার অমিত শাহ ইনোগ্রেটস জয়েন্ট রিজিওনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কনফারেন্স ইন আগরতলা। চলো এর পরেরটা। সম্প্রতি 475 বছরের পুরনো কোন গির্জাটি ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড জিতেছে? ভারতবর্ষেই অবস্থিত আছে একটা গির্জা, চার্চ, যেটা 475 বছর পুরনো একটা পর্তুগিজ চার্চ। এটা কি একটা
পর্তুগিজ গির্জা। তো পর্তুগিজ গির্জা, এই গির্জাটার নাম কি, যেটা ডের স্টুডেন্টস রিসেন্টলি এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড জিতেছে, সেটি হচ্ছে ভাসাই ক্যাথেড্রাল। 475 years old ভাসাই ক্যাথেড্রাল উইন্স ইউনেস্কো অ্যাওয়ার্ড ফর কনজারভেশন। অলরাইট, চলো নেক্সট। আচ্ছা, এটা কোথায় আছে একটু জেনে রাখো, এটা মুম্বাইতে অবস্থিত আছে, মুম্বাইতে অবস্থিত আছে। চলো, এই হচ্ছে আমাদের আজকের 6টা কারেন্ট অ্যাফেয়ার্স। আমি 6টাই পেয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স, আরও ছিল কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু অত ইম্পর্টেন্ট নয়। যতগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমি প্রোভাইড করেছি। বর্তমানে কী কী ধরনের ব্যাচ চলছে TSS একাডেমিতে একবার চোখ বোলাতে পারো, এই ব্যাচগুলোতে যুক্ত হয়ে তোমার প্রিপারেশনকে আরও মজবুত করতে পারো। তো অবশ্যই চেক আউট TSS একাডেমি অ্যাপ নাও। চলো, প্রথম প্রশ্ন আজকের আমাদের জিকে প্রশ্ন উত্তরের, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? ভারতের যে ইকোনমি সেটা কেমন? এটা কি একটা সোশ্যালিস্ট, এটা কি একটা তোমার হচ্ছে মিক্সড, নাকি একটা তোমার কি বলা হয় ওটাকে, যাই হোক, আরেকটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, যেটাকে আর কি বলি আমরা, তাই তো? তো কোন প্রকৃতির অর্থনীতি আমাদের ভারতের অর্থনীতি? ভারতের অর্থনীতি হচ্ছে মিশ্র প্রকৃতির। অ্যান্ড ভারতের এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয়েছিল, এটা ছিল 1956 সাল থেকে শুরু করে 1961 সালের মধ্যে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই সময়ে ভারত একটা মিক্সড অর্থনীতির কিন্তু পথ বেছে নিয়েছিল। চলো, এর পরের প্রশ্ন, ভারতের কোন শহরটিকে কলার রাজধানী বা ব্যানানা ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামে পরিচিত? কোয়েম্বাটুর মহারাষ্ট্র, জলগাঁও কোয়েম্বাটুর তামিলনাড়ু, জলগাঁও মহারাষ্ট্র, হাজিপুর বিহার, মহীশূর কর্ণাটক। কোন স্থানটিকে আমরা বলি দ্য ব্যানানা ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা ভারতের কলার রাজধানী? কয়লা নয়, কিন্তু কয়লার রাজধানী বলা হয় ধানবাদকে, যেটা ঝাড়খণ্ডে আছে। কলার রাজধানী বা ব্যানানা ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত জলগাঁও। দেখো, ভারতের বেশ কিছু শহর বা সিটি অ্যান্ড দেয়ার নিকনেম, তাদের শহর এবং তাদের উপনাম এখানে দেয়া হচ্ছে। যোধপুর রাজস্থানে অবস্থিত আছে, এটা ডের স্টুডেন্টস নীল শহর নামে কিন্তু পরিচিত। আচ্ছা, উদয়পুর রাজস্থানে অবস্থিত আছে, হ্রদের শহর বা সিটি অফ লেকস হিসাবে পরিচিত। আচ্ছা, কলকাতায় আছে, পশ্চিমবঙ্গে এটাকে সিটি অফ জয় বা আনন্দের শহর বলছি। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বা গার্ডেন সিটি বলা হচ্ছে। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বা বোস্টন বলছি আমরা। হায়দ্রাবাদ অলসো নোন অ্যাজ সিটি অফ পার্লস, বা যেটাকে আমরা বলছি মুক্তোর শহর, ঠিক আছে। নেক্সট, স্বপ্নের শহর সিটি অফ ড্রিমস মুম্বাইকে বলা হয়। জামশেদপুর অলসো নোন অ্যাজ ভারতের স্টিল সিটি বা স্টিল সিটি অফ ইন্ডিয়া। অ্যান্ড আরেকটা নিকনেম আছে জামশেদপুরে, যেটা হচ্ছে দ্য পিটার্সবার্গ অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের পিটার্সবার্গ। নেক্সট হচ্ছে কোয়েম্বাটুর তামিলনাড়ুতে আছে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে এই শহরটাকে। তো এই কয়েকটা শহর যেগুলোর নিকনেম এখানে প্রোভাইড করা হলো। চলো, যেগুলো মানে প্রতিটা পরীক্ষায় প্রায় আসে সেগুলোকে। যে মৌলের ইলেকট্রন বিন্যাস 287 তার নাম বলুন। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস 287? প্রথম থেকে 30টা মৌল, 1 থেকে 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস পুরো জেনে রাখতে হবে। ইলেকট্রন বিন্যাস বার করা একেবারেই সহজ। তোমরা যদি ডিয়ার স্টুডেন্টস দেখো, তাহলে আমরা যদি দেখি পরমাণুর একদমই প্রথম যে কক্ষটা থাকে, মানে পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে বাইরে যে প্রথম কক্ষ থাকে, প্রথম কক্ষে সবসময় 2টো করে ইলেকট্রন থাকে। তারপরের কক্ষগুলোতে সর্বোচ্চ 8টা করে ইলেকট্রন থাকতে পারে, আর তারপরের কক্ষতে বাকি যে ইলেকট্রনগুলো পড়ে থাকবে সেইগুলো থাকবে। তো এখন ব্যাপার হচ্ছে, তোমার ইলেকট্রন বিন্যাস করতে গেলে ফার্স্ট জানতে হবে বিভিন্ন মৌলের যে তোমার এগুলো থাকে, কি বলা হয় এগুলোকে, পারমাণবিক সংখ্যা যেগুলো থাকে সেগুলো কিন্তু জানতে হবে। পারমাণবিক সংখ্যা অ্যাকচুয়ালি প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, তার উপরে ভিত্তি করেই তৈরি হয়ে থাকে। তো যত পারমাণবিক সংখ্যা থাকবে সেটাকেই বিন্যাস করে দেবে। তো এখানে যদি আমরা দেখি, ক্লোরিন হচ্ছে কি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তো 8 আর 2 10 আর 7 17, তাহলে জুড়ে করে ফেলো 17। এখানে সরাসরি আর কি এইভাবেও প্রশ্নটা দিতে পারতো, কোন মৌলের পারমাণবিক সংখ্যা 17, এইভাবে করলেও কিন্তু ক্লোরিন উত্তর হতো। চলো, আমরা একটু ইলেকট্রন বিন্যাসগুলো দেখি এই 4টে সংখ্যার। ফার্স্ট এখানে বলা হয়েছে হাইড্রোজেন, হিলিয়াম বা ইত্যাদি ইত্যাদি মৌল। হাইড্রোজেন পরমাণুর যদি আমরা দেখি, প্রথম কক্ষে কিন্তু একটাই থাকে। তার মানে প্রথম কক্ষে সর্বোচ্চ থাকতে পারে কতগুলি? সর্বোচ্চ 2টি। দেখো, এটাই 2টি আছে, দেখো 2টি আছে, তাই না? হ্যাঁ কি না? 2টি করে আছে তো। দেখো, প্রথম কক্ষে কিন্তু সবকটাই 2টি করে আছে, কিন্তু হাইড্রোজেনের আছে একটা। তাহলে হাইড্রোজেনের আরেকটা হলে কিন্তু প্রথম কক্ষটা ফুলফিল হবে।
প্রথম কক্ষে সর্বোচ্চ দুটোই থাকতে পারে, তারপরের ইলেকট্রনগুলো পরের কক্ষে চলে যাবে। তো এখানে একটা ইলেকট্রন কম আছে, মানে আরেকটা ইলেকট্রন হলে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা এখানে প্রথম কক্ষে ফুলফিল হবে। তাই এই হাইড্রোজেনের আমরা বলবো কি যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে 1। যোজ্যতা 1 মানে কি যতগুলো পরমাণু হলে তার পরের কক্ষটা ফুলফিল হবে সেটাকে আমরা যোজ্যতা বলি। চলো পরেরটা হচ্ছে হিলিয়াম। এটা হিলিখাম হয়ে আছে, হিলিয়াম। ঠিক আছে, হিলিয়ামের 2। ঠিক আছে, তো এখানে হিলিয়ামের একটাই কক্ষ। এখানে কেন দুটো কক্ষ দিয়েছে আমি বুঝতে পারছি না। এখানে একটাই কক্ষ। হিলিয়ামের প্রথম কক্ষে আমরা যদি দেখি, প্রথম কক্ষে কিন্তু পুরো ফুলফিল আছে। তো হিলিয়ামের যদি আমরা দেখি যোজ্যতা কত, যোজ্যতা হচ্ছে হিলিয়ামের 0। ঠিক আছে, হিলিয়ামের যোজ্যতা কত? 0 হবে, কারণ হিলিয়াম একটা নোবেল গ্যাস। নোবেল গ্যাসগুলোর যোজ্যতা কত হয়? বলো বলো বলো, নোবেল গ্যাসগুলোর যোজ্যতা কত হয়? খুব ইম্পর্টেন্ট, নোবেল গ্যাসগুলোর যোজ্যতা হচ্ছে 0। হ্যাঁ, হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে নিয়ন, আর্গন, রেডন, জেনন, এদের সবারই কিন্তু 0 হবে, কারণ এদের বাইরের কক্ষ তো সবসময় ফুলফিল থাকে। এদের কোনো ইলেকট্রন বর্জন বা গ্রহণ করতে হয় না বাইরের কক্ষ ফুল করতে গেলে। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি কার্বনের 6টা থাকে। তো কার্বনের প্রথম কক্ষে যদি আমরা দেখি 2টো, তারপরের কক্ষে থাকছে তোমার হচ্ছে কয়টি? এটা ভুলভাল আছে, ছবিগুলো ভুল হয়ে গেছে। ঠিক আছে, ছবিগুলো ভুল হয়ে গেছে। কার্বনের ক্ষেত্রে কি হয়? কার্বনের ক্ষেত্রে প্রথম কক্ষে তোমার হচ্ছে 2টি থাকে। প্রথম কক্ষে ইলেকট্রন থাকবে 2টি। সেকেন্ড যদি আমরা পরের কক্ষ দেখি, কার্বনের পরের কক্ষেতে থাকবে হচ্ছে 4টি, কারণ কার্বনের এখানে আমরা দেখতে পাচ্ছি 6টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, 4টি। তাহলে কার্বনের বাইরে 2 নম্বর কক্ষটা ফুলফিল করতে গেলে এখনো 4টি ইলেকট্রন প্রয়োজন, কারণ আমরা জানি প্রথম কক্ষে 2টো থাকে, মানে প্রথম কক্ষ ফুল হয়ে গেছে। দ্বিতীয় কক্ষে বা তারপরে যত কক্ষ থাকবে সেখানে সর্বোচ্চ 8টা করেই কিন্তু থাকতে পারবে, তাই তো? 8টা করে ইলেকট্রন থাকতে পারবে, 8টা করে ফুল হয়ে যাবে, তারপর আবার পরের কক্ষে চলে যাবে। তার মানে এই কক্ষে এখনো 4টি ইলেকট্রন দরকার আছে, অথবা 4টি ইলেকট্রনকে বর্জন করলে কিন্তু এ একটা বাইরের কক্ষ ফুলফিল ওলা নোবেল গ্যাসের মতো একটা মৌলে পরিণত হবে। তাই আমরা বলবো কার্বনের যোজ্যতা কত? 4 হচ্ছে কার্বনের যোজ্যতা। ঠিক আছে, কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা হচ্ছে 4। আচ্ছা, নেক্সট হচ্ছে 17 হচ্ছে কি? 17 হচ্ছে আমরা যদি দেখি ক্লোরিনের যোজ্যতা। তাহলে ক্লোরিন যদি আর একটা, প্রথমে 2, তারপরে 8 আছে, তারপরেরটাই সর্বোচ্চ কটা থাকতে পারবে? 8টা। মানে ক্লোরিন এখানে লাস্টের কক্ষে 7টা ইলেকট্রন থাকছে, ক্লোরিনকে একটা ইলেকট্রন কিন্তু অ্যাড করতে হবে। তাই ক্লোরিনের যোজ্যতা কত? ক্লোরিনের যোজ্যতা আমরা বলবো কতগুলি? ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। এইভাবেই কিন্তু যোজ্যতা কাজ করে থাকে। চলো এর পরেরটাতে আমরা আসি। কোন শহর স্বর্ণ চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের অংশ নয়? সোনালী চতুর্ভুজ বা স্বর্ণ চতুর্ভুজের মধ্যে পড়ে না কোনটি? ভারতের 4টি শহর আছে, বড় বড় শহর, যেগুলো সোনালী চতুর্ভুজের আন্ডারে আসে। একটা সড়ক পরিকল্পনা যেটার মাধ্যমে 4টে শহরকে যুক্ত করা হয়। তো গোল্ডেন কোয়াড্রিলেটারাল বা যেটাকে আমরা বলছি সোনালী চতুর্ভুজ, এটার মধ্যে পড়ে না হায়দ্রাবাদ। একদিকে এখানে হায়দ্রাবাদ না লিখে যদি আমাদের দেওয়া থাকতো চেন্নাই, তাহলে উত্তর হতো এখানে, কারণ চেন্নাইটা একটা কিন্তু সোনালী চতুর্ভুজের অংশ। চলো এরপরেরটা, মানে কলকাতা, দিল্লি, মুম্বাই আর চেন্নাই, এই 4টিকে একত্রে যদি আমরা জুড়ি তাহলে এরকম একটা চতুর্ভুজ সড়ক তৈরি হবে, এটাকেই বলা হবে সোনালী চতুর্ভুজ। নেক্সট, একটি কম্পিউটারে দূরবর্তী লগইন সুবিধা কি? একটি কম্পিউটারে দূরবর্তী লগইন সুবিধা বলতে আমরা কি বুঝি? এফটিপি, আরটিপি, তারপরে হচ্ছে টেলনেট, আর একটি হচ্ছে এইচটিটিপি। রাইট অ্যান্সার হচ্ছে টেলনেট বলা হয়। টেলনেট, হোয়াট ইজ টেলনেট? টেলনেট মিন্স হচ্ছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, হলো একটি পুরাতন নেটওয়ার্ক প্রোটোকল যা ইসিপি আইপি টিসিপি আইপি নেটওয়ার্কের মাধ্যমে দূরবর্তী কম্পিউটার বা সার্ভারে দূর থেকে অ্যাক্সেস বা কমান্ড ইন্টারফেসের মাধ্যমে নিয়ন্ত্রণ করার সুবিধা দেয়। মানে তোমার কম্পিউটার ধরো খারাপ হয়ে গেছে, তুমি এখন মিস্ত্রি দেখাতে নিয়ে যেতে পারবে না, মিস্ত্রি বাড়ি হচ্ছে সেই কলকাতাতে। তো এখন তুমি তাকে কমান্ড দিলে সে কিন্তু তোমাকে কি করতে পারে? দূর থেকেই তোমার কম্পিউটারের অ্যাক্সেস নিতে পারে। এটাকে আমরা বলছি টেলনেট বলা হয়। ওকে, আমাদের ডাল্টন স্যারের কম্পিউটার মাঝে মধ্যে মানে খারাপ হয়ে গেলে আলামিন স্যার এটা করে। হ্যাঁ, দূরবর্তী ডাল্টন স্যারের কম্পিউটারের অ্যাক্সেসটা নিজের কম্পিউটারে নিয়ে নেয়, তাই তো?
চলো, দূরবর্তী কম্পিউটার বা সার্ভার থেকে অ্যাক্সেস বা কমান্ড ইন ইন্টারফেসের মাধ্যমে নিয়ন্ত্রণ করার যে সুবিধা সেটাকে আমরা বলছি টেলনেট। চলো পরেরটা আমরা আসবো কি, নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ভুল বিকল্পটি নির্ণয় করো। এর ভিতরে কোন বিকল্পটি ভুল আছে? অপসূর, 4 জুলাই, কর্কট সংক্রান্তি 21 জুন, মহাবিষুব 21 মার্চ, আর তোমার হচ্ছে মকর সংক্রান্তি 21 সেপ্টেম্বর। এটা অপশন ডিটা মেলেনি, কারণ মকর সংক্রান্তি মানে কি, যখন মকর ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়। সূর্য যখন মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, দেখবে সেটা শীতকালের দিকে। মকর ক্রান্তি রেখা কোথায় আছে? দক্ষিণ গোলার্ধে। তো শীতকালে সূর্য একটু দক্ষিণ দিকে বেঁকে ওঠে না, কারণ সূর্য ওই সময় দক্ষিণ গোলার্ধে বিরাজ করে, দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়। মকর ক্রান্তি রেখার উপরে যখন লম্বভাবে কিরণ দেওয়া হবে, এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেওয়ার সময়, অর্থাৎ এই সময়টাকে বলা হবে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি অ্যাকচুয়ালি ঘটে থাকে, এটা হবে না 21 সেপ্টেম্বর, এখানে যদি থাকতো 22 ডিসেম্বর, 22 ডিসেম্বর, তাহলে আমরা সঠিক করতাম। 22 ডিসেম্বর দিনটা মকর সংক্রান্তি। আর এই মকর সংক্রান্তির সময় দক্ষিণ গোলার্ধে যেহেতু গরমকাল থাকে, ঠিক আছে, আর দক্ষিণ গোলার্ধে এই সময়টাকে আমরা বলছি দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন এই মকর সংক্রান্তির দিনটা। সম্প্রতি খবরে থাকা, খবরে দেখা যায়, সম্প্রতি খবরে দেখা যার সম্প্রতি খবরে দেখা যায়, হ্যাঁ, যাই হোক, সম্প্রতি খবরে থাকা বা দেখতে পাওয়া জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? সম্প্রতি একটা খবরের শিরোনামে ছিল জিব্রাল্টার প্রণালী, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন। চলো, কারেন্ট অ্যাফেয়ার্সের বাইরেও কারেন্ট অ্যাফেয়ার্স একটা, সম্প্রতি খবরের শিরোনামে থাকা জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? সেটি হচ্ছে ইউরোপ এবং আফ্রিকাকে আলাদা করেছে, ঠিক আছে। একদিকে আছে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ, এই দুটোকে কিন্তু আলাদা করেছে দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার। জিব্রাল্টার প্রণালী আবার দুটি স্থানকে যুক্ত করে, একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরকে এটা যুক্ত করেছে, এবং আরেক দিকে আছে ভূমধ্য সাগর, সেই ভূমধ্য সাগরকে এটা কিন্তু যুক্ত করেছে, অর্থাৎ আটলান্টিক মহাসাগর আর ভূমধ্য সাগরের মাঝখানে এটা কানেকশন করেছে আর দুটি মহাদেশকে আলাদা করেছে, দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার। পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত? পুলিকট হ্রদ, পুলিকট হ্রদটা হচ্ছে একটি, ডিয়ার স্টুডেন্টস, উপকূলীয় উপহ্রদ। এটা একটা উপকূলীয়, ঠিক আছে, উপকূলীয় একটা উপকূলের লেগুন, এটাকে আমরা বলবো উপকূলের একটা লেগুন। লেগুন মানে হচ্ছে কি, লেগুন মানে হচ্ছে উপহ্রদ। তো ভারতে উপকূলের একটা উপহ্রদ হচ্ছে এটা, অ্যান্ড এটা অবস্থিত আছে কোথায়? অন্ধ্রপ্রদেশ। শুধু অন্ধ্রপ্রদেশ নয়, অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই জায়গাটাতে অবস্থিত আছে, এই জায়গাটাতে পুলিকট হ্রদটা আছে। এটা অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশের সাথে সাথে তামিলনাড়ুর মধ্যেও পড়ে, তো এটা দুটো রাজ্যের সীমান্তে আছে, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ সীমান্তে অবস্থিত আছে। থাকতেই পারে প্রশ্ন, কোন হ্রদটা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ সীমান্তে অবস্থিত? আমরা বলবো সেটি হচ্ছে পুলিকট হ্রদ। নেক্সট প্রশ্ন, পেনাল্টি কর্নার শব্দটি নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত? পেনাল্টি কর্নার অ্যাসোসিয়েট উইথ হুইচ গেমস, কোন খেলার সাথে এটা অ্যাকচুয়ালি যুক্ত আছে? সেটি হচ্ছে, এটা কিন্তু হকি খেলার সাথে যুক্ত। অনেকে বলবে স্যার ফুটবল, না, ফুটবলে ওটা পেনাল্টি কিক থাকে, ঠিক আছে, পেনাল্টি পেনাল্টি কিক, তাই না, এটাকে পেনাল্টি কিক বলা হয়। চলো পরেরটা দেখি, আহ বিদ্যুৎ প্রবাহ মাপার এসআই একক কি? বিদ্যুৎ প্রবাহ মাপতে পারি আমরা কোন এককের সাহায্যে? কমেন্ট বক্সে জানাবে, এটার উত্তর বাড়ির কাজ দেওয়া রইল। নিম্নের কোন সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? ইকতা, কোন সুলতানকে আমরা ইকতা সুলতান বলতাম ইকতা ব্যবস্থা প্রবর্তনের জন্য?
ইকতা ব্যবস্থাটা রাজস্ব প্রথার সাথে যুক্ত ছিল, অ্যান্ড এটা সুলতানি যুগে ইলতুৎমিশ বা শামসুদ্দিন ইলতুৎমিশ এটা শুরু করেছিলেন। একটি ধনাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় কি? ধনাত্মক চার্জযুক্ত একটা আয়নকে আমরা বলবো ক্যাটায়ন। চলো এখান থেকে কয়েকটা তথ্য। একটি ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলা হয় যখন কোনো নিস্তড়িত পরমাণু যার বাইরের কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে বা ছেড়ে দেয়, তখন পরমাণুতে প্রোটনের তুলনায় ইলেকট্রন সংখ্যা কমে যায়, ঠিক আছে, ফলে এটি ধনাত্মক চার্জযুক্ত বা আধান লাভ করে। ধনাত্মক চার্জযুক্ত বা আধান লাভ করে, এটাকে আমরা সাধারণত বলে থাকি ক্যাটায়ন। ক্যাটায়ন মিন্স কি তাহলে? ক্যাটায়নস মানে হচ্ছে ইলেকট্রন বর্জন করা বা ইলেকট্রন ছেড়ে দেওয়া, এটাকে আমরা ক্যাটায়ন বলছি। আর ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে অ্যানায়ন বলা হচ্ছে, সেটা ধনাত্মক থেকে ঋণাত্মক চার্জে পরিণত হয়ে যাচ্ছে তখন। উদাহরণ দিই, সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়, ঠিক আছে। এটা সোডিয়ামের ক্ষেত্রে একটা উদাহরণ জানতে চাইলে আমরা সোডিয়ামকে উদাহরণ দিতে পারি, যে একটা পরমাণু বর্জন করে বা একটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু সোডিয়াম আয়ন বা Na+ ক্যাটায়নে পরিণত হতে পারে, ঠিক আছে। আর যখন ইলেকট্রন গ্রহণ করবে কোনো মৌল, সেটাকে আমরা কি বলবো? সেটাকে অ্যানায়ন বলবো, সেটা একটা ঋণাত্মক চার্জযুক্ত মৌল হতে চলেছে। অ্যানাদার ডে ইন ল্যান্ডোর 2025-এ প্রকাশিত হওয়া একটি বই। 2025-এ প্রকাশিত হয় এই বইটা। এই বইটির লেখককে, অ্যান্ড এই বইটা হচ্ছে একজনের আত্মজীবনীমূলক বই। এটা একটা আত্মজীবনীমূলক পুস্তক বা বইয়ের মধ্যে পড়ে। যাই হোক, পরের প্রশ্নে আমরা আসবো। এটা রাইট অ্যান্সার হচ্ছে রাস্কিন বন্ড লিখেছেন এই বিখ্যাত বইটা। অ্যানাদার ডে ইন ল্যান্ডোর, লুকিং আউট ফ্রম মাই উইন্ডো বলে একটা বই তিনি লিখেছেন। OCR মানে কি? OCR শব্দটার অর্থ কি? অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, অপটিমাম কম্পিউটার রেটিং, অপটিক্যাল কম্পিউটার রেকর্ডিং, আর অপটিমাম কলার রিকগনিশন। রাইট অ্যান্সার ইজ অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন এমন একটি প্রযুক্তি যা ছবি, স্ক্যান করা নথি বা লেখার ছবিকে মেশিন পাঠযোগ্য বা সম্পাদনযোগ্য এবং অনুসন্ধানযোগ্য ডিজিটাল টেক্সে রূপান্তর করে থাকে। আজকাল এআই এর যুগ, এটার ব্যবহার খুব বেশি হচ্ছে। OCR মিন্স তাহলে কি? এটা কোনো ছবি বা স্ক্যান করা নথি, সেটাকে কি করবে? সেটাকে পাঠযোগ্য একটা টেক্সে রূপান্তর করতে পারছে। হ্যাঁ, অনুসন্ধানযোগ্য একটা টেক্সে রূপান্তর করতে পারছে। চলো এরপরে, পাসিকাঙ্কি হলো ড্যাশ বা কোন রাজ্যের লোকনৃত্য? পাসিকাঙ্কি হলো লোকনৃত্য কোন রাজ্যের? পাসিকাঙ্কি অরুণাচল প্রদেশের লোকনৃত্য। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ কোনটি? বিশ্বের সবথেকে ব্যস্ততম সমুদ্রপথ উত্তর আটলান্টিক সমুদ্রপথ কোথায় আছে? এই যে অঞ্চলটা আছে, এটাকে আমরা উত্তর আটলান্টিক সমুদ্রপথ বলছি। এই অঞ্চলটাতে কিন্তু যদি আমরা দেখি, বাণিজ্যিক জাহাজগুলো সবথেকে বেশি চলাচল করে, কারণ এই দিকে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র আর এদিকে আছে ইউরোপের বিভিন্ন দেশ ইনক্লুডিং রাশিয়াও কিন্তু এখান দিয়ে বাণিজ্য করে থাকে। তো এই অঞ্চলটা খুব ব্যস্ততম একটা জায়গা, খুব ব্যস্ততম কিন্তু একটা আমাদের সমুদ্র রুটের মধ্যে পড়ে। আচ্ছা, একটু আগে আমি স্ট্রেট অফ জিব্রাল্টারের কথা বলছিলাম। জেনে রাখো, এই যে জায়গাটা আছে এখানে কিন্তু জিব্রাল্টার প্রণালী আছে। উপরের অংশটা কি? উপরের অংশটা ইউরোপ, নিচের এই অংশটাকে আমরা আফ্রিকা বলছি। এবং এদের মাঝখানে যদি আমরা দেখি, অবস্থিত আছে কি? জিব্রাল্টার প্রণালী, সংকীর্ণ একটা জলভাগ যেটা দুটো স্থানকে আলাদা করেছে। আর একদিকে আটলান্টিক মহাসাগর বা উত্তর আটলান্টিক মহাসাগর, আর এই মাঝখানে এই অংশটাকে আমরা বলছি কি? এই অংশটাকে বলছি ভূমধ্য সাগর। এই দুটোকে সংযুক্ত করেছে স্ট্রেট অফ জিব্রাল্টার। চলো পরেরটা দেখি। নিম্নের কোন নদীকে বিহারের দুঃখ বা সরো অফ বিহার বলে?
কোন নদীকে আমরা বিহারের দুঃখ বলছি? সর অফ বিহার কোশি নদীকে বলা হয়। এটা গঙ্গার একটা বাম তীরের উপনদী। নেক্সট, মানবদেহের সাধারণ বা স্বাভাবিক রক্তচাপ অথবা ব্লাড প্রেশার কত হওয়া উচিত? স্বাভাবিক ব্লাড প্রেশার কত হওয়া উচিত? 120, 120/80 mmHg। অলরাইট, অপশন এ ইজ রাইট অ্যান্সার। এর থেকে বেশি হয়ে গেলে সেটাকে হাই ব্লাড প্রেশার বলা হবে এবং হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেড়ে যাবে। পরেরটা, ভারত কবে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে? ভারত প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল 1974 সালে। এটাকে আমরা বলেছি অপারেশন অপারেশন স্মাইলিং বুদ্ধ বলা হয় এটাকে, অপারেশন স্মাইলিং বুদ্ধ। নেক্সট, ভারত নিচের কোন রোগটি মশার কামড়ের ফলে ছড়ায় না বলা হয়েছে? ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড এবং চিকনগুনিয়া। মশার কামড়ের কারণে ঘটে না টাইফয়েড, কারণ টাইফয়েড হচ্ছে ডিয়ার স্টুডেন্টস একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগের মধ্যে পড়ে টাইফয়েড। টাইফয়েডের জীবাণুর নাম কি জানো? এর নাম হচ্ছে সালমোনেল্লা টাইফি, এটাকে বলা হয়ে থাকে। সালমোনেল্লা টাইফির কারণে টাইফয়েড রোগ হয়। চলো, এই হচ্ছে আজকের ক্লাস, ছোট্ট একটি ক্লাস, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তরের সেশন। আই হোপ ইউ এনজয় দিস সেশন অ্যান্ড অবশ্যই প্রতিদিনের ক্লাসে সকলে একটু লাইক করবে। টাটা, বাই। ভালো থাকবে সকলে। সোশ্যাল মিডিয়াতে আমাদের ফলো না করলে অবশ্যই ফলো করতে ভুলবে না। দিস ইজ আরাবুল রহমান, এতক্ষণ ছিলাম তোমাদের সাথে। টাটা, বাই।